আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ভীতি এখন প্রবল আকার ধারণ করছে। আর এই ভীতির কারণে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে আওয়ামী লীগের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সহায় সম্পত্তি অনেকটা অনেকের কাছে গনিমতের মাল। এমনকি নাউজুবিল্লাহ মিন জালেক কথাটা বলে নেই, একটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের এক নেতা জনসভাতে বলেছেন, আওয়ামী লীগের স্ত্রী মানে যে সকল স্বামীরা বিদেশে চলে গেছে, পালিয়ে স্ত্রীদেরকে রেখে গেছেন, তাদের উপরে নাকি ওই নেতার যারা অনুসারী বা ওই নেতার মতাদর্শের যারা লোকজন, তাদের হক আছে। আবার বলছি, নাউজুবিল্লাহ মিন জালেক। আপনারা জানেন যে গনিমতের মাল একটি যাকে বলে ধার্মিক পরিভাষা। ইসলামের প্রাথমিক দিকে যখন যুদ্ধ হতো বিধর্মীদের সঙ্গে, এবং সেই যুদ্ধে মুসলমানরা যখন বিজয়ী হতেন, তখন সেই যুদ্ধে পরাজিত যারা শক্তি, তাদের স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততিদেরকে বন্দী করা হতো, দাসদাসী রূপে বিক্রি করা হতো। এবং সেই দাসদাসী রূপে যারা বিকৃত হতেন, তাদের শরীরের উপর যারা ক্রেতা, তাদের একটা অধিকার জন্মাতো, তাদের সহায় সম্পত্তি হরণ করা হতো, এবং এগুলো হরণ করার পর যারা হরণ করতো এটা তাদের মালিকানা চলে যেত। তো জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে এটার কোনো সিস্টেম ছিল না, নিয়ম ছিল না। এমনও হয়েছে যে জাহিলিয়াত যুগে, এমনকি মধ্যযুগে ইসলামের বাইরে অন্যান্য যে সকল রাষ্ট্রশক্তি ছিল, তো তারা যখন এভাবে যুদ্ধলব্ধ ধনসম্পত্তি এবং নারী পুরুষ তাদেরকে হরণ করত, ঠিক সেই সময়টাতে এ সকল নারী, শিশু, তাদের উপর যে অবিচার, নির্বিচার, জুলুম, অত্যাচার চলতো, এটার কোনো নিয়মকানুন ছিল না। এমনকি সৈন্যদের মধ্যেও যেমন দেখা গেল একজন ভালো ধনী ব্যক্তির সয় সম্পত্তি পেল, এখন ওটা আবার অন্য সৈন্য ওটা নিয়ে মারামারি শুরু করে দিত। একজন একটি সুন্দরী নারী পেল, ওটাকে হরণ করার জন্য সৈন্যদের মধ্যে মারামারি হতো। তো এই পুরো বিষয়গুলো ঠিক সেই প্রাচীন যুগে কিংবা মধ্যযুগে যারা নামকরা ইসলামী যারা বিজেতা, তারা এটাকে একটা খুব সিস্টেমের মধ্যে নিয়ে এসেছিলেন। তারা এই যে যা কিছু যুদ্ধের ময়দানে অর্জন করা হতো, এটাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে তারা গ্রহণ করত, এবং পরবর্তীতে এটা ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্রের মধ্যে এবং সৈনিকদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হতো। এই যে রাষ্ট্র এই সম্পত্তিগুলো পেত, এটিকে বলা হয় গনিমতের মাল। এখন এই গনিমতের মালের সঙ্গে আধুনিক যুগের, বিশেষ করে এই যুগের যে রাজনীতি, অর্থনীতি, এই যুগের লুটপাট, এগুলো যদি তুলনা করা হয়, এটা যে কত বড় জাহেল এবং কত বড় জুলুম, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে নিয়ে একটি পক্ষ, একটি গোষ্ঠী, একটি সম্প্রদায় ঠিক এরকমই চিন্তা ভাবনা করছে, কথাবার্তা বলছে, এবং তারা মনে মনে ঠিক ওই লিপ্সা তারা এখনো রাখছে, যেখানে যা কিছু আওয়ামী লীগের আকর্ষণীয় আছে, সেটা শিল্প, কলকারখানা, বাড়ি, গাড়ি, স্ত্রী, কন্যা থেকে শুরু করে যা কিছু, সব কিছুর উপর অধিকার অর্জন করার জন্য নানা রকম ছল বল তারা তৈরি করছে। এই যে নির্বাচনের মৌসুম চলছে, এখানেও আওয়ামী লীগের যারা ভোটার, তাদেরকে সবাই গনিমতের মাল মনে করছে। এই মুহূর্তে দিল্লিতে বসে শেখ হাসিনা যত কথাই বলুন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা পালিয়ে গেছেন, তারা যত দাপট দেখান না কেন, তাদের যারা নেতাকর্মী এই বাংলাদেশে আছেন, যারা পালিয়ে আছেন, যাদের সন্তান সন্ততি রয়েছেন, তারা এবং
গ্রামের অসহায় দরিদ্র খেটে খাওয়া আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন বা ভোটার রয়েছেন, সমর্থক রয়েছেন, অসহায়, তাদের অবস্থা ঠিক সেই গণিমতের মালের মতো। যার যেখানে ক্ষমতা তারা তাদেরকে টানছেন, আমাদেরকে ভোট দিতে হবে, ভোট না দিলে এটা হবে ওটা হবে, ভোট কেন্দ্রে যদি একটা শিয়ালও না যায় তোমাদেরকে সকালবেলায় সেই ভোট কেন্দ্রে হাজির দেখতে চাই। এবং এই যে আওয়ামী লীগের উপর যে একটা নিপীড়ন, এটা মানে যদি সংখ্যালঘু হয়, যদি দরিদ্র হয়, যদি অসহায় হয়, তাহলে এই নির্যাতনটা রীতিমতো তাণ্ডবে পৌঁছে গেছে। ইতিমধ্যে অনেকগুলো জায়গাতে যেগুলো পত্রপত্রিকা হয়তো আসেনি, কিন্তু যেগুলো পত্রপত্রিকায় আসছে, সংখ্যালঘুদের উপর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, যুবলীগ, ছাত্রলীগের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যে নজিরবিহীন জুলুম এবং অত্যাচার শুরু হয়েছে সারা বাংলায় সব দিক থেকে, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, মাস্তান, গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত থেকে শুরু করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, যার যার মতো করে বেরহম আচরণ করার ক্ষেত্রে কেউ পিছিয়ে নেই। এইগুলো আওয়ামী লীগের বাস্তব অবস্থা। এর বাইরে আমরা হঠাৎ করে কোনো ঝটিকা মিছিল দেখছি, বিদেশ থেকে খুব কণ্ঠ ভারী করে, গালা একদম সে বঙ্গবন্ধুর মতো কণ্ঠস্বর নকল করে বিরাট হুমকি দেওয়ার চেষ্টা করছেন যে এবারের সংগ্রাম এই নৌকা মাকড়ার সংগ্রাম ইত্যাদি, আমরা যা বলবো তাই হবে। তো এইরকম একটা বিশ্রী অবস্থার মধ্যেই হঠাৎ করে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়ে গেল, এবং সেখানে যারা সংবাদ সম্মেলন করলেন তার মধ্যে ডক্টর হাসান মাহমুদকে দেখার পর আওয়ামী লীগের একটা বিরাট শ্রেণী দেশে এবং দেশের বাইরে, তাদের মধ্যে ক্রোধের সঞ্চার হয়েছে রীতিমতো, যে এটা কেন। সবাই বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার সঙ্গে তো ডক্টর হাসান মাহমুদের কোনো সম্পর্ক নেই, যে সকল লোকদের দুর্নীতি রীতিমতো প্রমাণিত, মুখে মুখে ভাসছে, এবং যে সকল দুর্নীতির সঙ্গে শেখ হাসিনা বা তার পরিবারের কোনো কালে সংযোগ ছিল, এ কথা কেউ বলতে পারবে না, সেই লোকগুলোর জন্য শেখ হাসিনার দরবারের সকল দরজা বন্ধ। এখানে শেখ হেলাল বলেন, এখানে শেখ সেলিম বলেন, তারপর হাসান মাহমুদ বলেন, ওই যে আরেকজন ছিলেন নসরুল হামিদ বিপু, যে জ্বালানি মন্ত্রী ছিলেন, মানে যারা শেখ হাসিনার নামকে ব্যবহার করে, আওয়ামী লীগের নামকে ব্যবহার করে রীতিমতো বাংলাদেশকে শ্মশান বানিয়ে ফেলেছেন, দুর্নীতির যাকে বলা হয় উল্লাস নৃত্য করেছেন, যাদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে শুধু দুর্নীতিবাজ দুর্নীতিবাজ সিল মেরে গেছে, এদেরকে পরিষ্কার করা, এদেরকে ধারণ করা, মানে এরা যদি মরেও যায় এদেরকে ধারণ করার মতো ক্ষমতা বাংলার মাটি, আলো, বাতাসের নেই। এবং শেখ হাসিনা খুব ভালো করে বুঝে গেছেন যে এই লোকগুলোর কারণে তার দলের, তার অসংখ্য নেতাকর্মীদের কি সর্বনাশ হয়েছে। যে যাই বলুক না কেন, প্রচারের স্বার্থে অনেক অনেক কথা বলে, আজ আওয়ামী লীগ ফিরবে, কাল আওয়ামী লীগ ফিরবে, কিন্তু বাস্তবতা হলো এইরকম একটা জাতাকলের মধ্যে পড়লে একটি দলকে ২০-৩০ বছর অপেক্ষা করতে হয়। আচ্ছা, আপনারা নিজেরাই বলেন তো, ২০০১ সন থেকে ২০০৬ পর্যন্ত খাওয়া ভবন, খাম্বা, তারেক রহমান যত কথা বলেন না কেন, লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে যত দুর্নাম বদনাম বিএনপির ছিল, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের যে দুর্নাম বদনাম, তা কি কম ছিল না বেশি ছিল? নিজেরাই বলেন। এবং কত গুণ বেশি ছিল। এবং ওই সরকারে কত টাকার দুর্নীতি হয়েছিল সে তুলনায় ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত একমাত্র ব্যাংকিং সেক্টরে একা সালমান এফ রহমান, আর বদমাইশ হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ইন পার্সন ব্যক্তিগতভাবে যে দুর্নীতি করেছে, কিংবা নসরুল হামিদ বিপু ব্যক্তিগতভাবে যে দুর্নীতি করেছে, সেই একজনের দুর্নীতির সঙ্গে কি আওয়ামী লীগের যে অন্য সব বাদ, এই তিনজনের যে কোনো একজন, মানে সালমান এফ রহমান, এরপর
নসরুল হামিদ বিপু অথবা আইনমন্ত্রী আনিসুল হক, এই তিনজনের একজনের যে ব্যক্তিগত দুর্নীতি, এটা কি 2001 থেকে 2006-এর বিএনপির যে সম্মিলিত দুর্নীতি এটা সমান হবে? আমার কাছে তো মনে হয় না। কিন্তু তারপরেও দেখেন 17 বছর 18 বছর ধরে বিএনপি নির্বাসিত এবং এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারছে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়ে যারা স্বপ্ন দেখেন যে আজকে কালকে ফিরে আসবে, আবার শেখ হাসিনা ক্ষমতায় বসবে, এগুলো বেঁচে থাকার জন্য এই ধরনের গল্প, এই ধরনের ন্যারেটিভ আওয়ামী লীগের লোকজনের দরকার আছে। আমরা অনেক সময় ইতিবাচক কথা বলি বর্তমান সরকারকে চাপে ফেলানোর জন্য যে তোমরা ভালো কাজ করো, ভবিষ্যৎ সরকারের জন্য একটা নজির তৈরি করার জন্য তোমরা আওয়ামী লীগের মতোই কাজ করো না, না হলে আওয়ামী লীগ চলে আসবে। কিন্তু আওয়ামী লীগ কি আসলে আসবে? সেটা যদি হয় তাহলে প্রকৃতির আইন কি রইল? আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামানোর জন্য নয়। আল্লাহ যেটা বলেছেন যে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, এটা সত্য, যাকে ইচ্ছা দেন, কিন্তু বিনা কারণে দেন না। আর আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামাই, এটাও সত্য, কিন্তু বিনা কারণে নামান না। আল্লাহ যাকে সম্মানিত করেন, সে আল্লাহ আবার তাকে অসম্মানিত যখন করতে হন, তখন আল্লাহর যে কি কষ্ট হয়, আল্লাহর যে কি অপমান। মানে অনেক সময় ফেরেশতাকুলদের কাছে যদি তার জবাবদিহিতা থাকতো, তিনি তো জবাবদিহি করতে বাধ্য নন বা তার প্রয়োজন নেই, কিন্তু জবাবদিহিতা যদি থাকতো তিনি ভীষণ রকম লজ্জিত হতেন যে এই মানুষকে রাজা বানানো হলো, মন্ত্রী বানানো হলো, আর সে আল্লাহর সে নিয়ামতের শুকরগুজার না হয়ে কি ধরনের নাফরমানি করলো, কি ধরনের অপকর্ম করলো। তো কাজেই যখন কাউকে অসম্মানিত করা হয়, টেনে হিচড়ে নামানো হয়, কতগুলো প্রক্রিয়া না হলে, তওবা না হলে এবং বিশেষ পরিস্থিতি না হলে আল্লাহ তাদেরকে কখনো আর ফিরিয়ে আনেন না। তার প্রমাণ আপনি অতীতে দেখেন, অনেক যোগ্যতামূলক মুসলিম লীগকে আল্লাহ ফিরিয়ে আনেননি, আল্লাহ রাব্বুল আলামিন এরশাদকে ফিরিয়ে আনেননি, আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত বিএনপিকে ফিরিয়ে আনেননি। কাজে আওয়ামী লীগ কালকে চলে আসবে, এই ধরনের গাঁজাখুরি চিন্তা করার চাইতে এখন আওয়ামী লীগকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই রিয়ালিটিতে যদি আওয়ামী লীগ যায় এবং রিকনসিলিয়েশনে যায়, আল্লাহর কাছে তওবা করে এবং মন্দ মানুষদেরকে তারা দল থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, ভালো মানুষের সেখানে সমাবেশ ঘটায়, হয়তো দ্রুত, মানে যেখানে 20 বছর সেটা 2 বছরের মধ্যে হতে পারে, কিন্তু নট 2 মাস। এনিওয়ে, যেটা বলছিলাম যে এরকম যখন একটা অবস্থা চলে, যখন গনিমতের মাল ব্যবহার করা হয় বা গনিমতের মতো করে সব কিছু হরণ করার চেষ্টা করা হয়, যেভাবে বিএনপির জমানার সব কিছু তছনছ করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। বিএনপির মোর্শেদ খানের ব্যবসা নষ্ট হলো কেন? আব্দুল মিন্টু সাহেবের ব্যবসা নষ্ট হলো কেন? এইভাবে বাংলাদেশের যত বড় বড় শীর্ষ ব্যবসায়ী ছিলেন, আপনি গিয়ে দেখেন যে মির্জা আব্বাসের মতো শক্তিশালী একজন মানুষ আওয়ামী লীগ জমানাতে আইজি বেনজিরের নাম করে তার একটা পিয়ন তার কাছ থেকে এসে জোরাজুরি করে টাকা নিয়ে গেছে। এই ঘটনা ঘটেছে বাংলাদেশে। তো সেই একই ঘটনা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটতে থাকবে, বারবার ঘটতে থাকবে। তার প্রেক্ষিতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যা কিছু হচ্ছে, আমরা যেটা জানতে পারছি সেটা হলো আওয়ামী লীগকে সেই 1-11-এর মতো আবার ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রিকনসিলিয়েশনের নামে, রিফাইন্ড আওয়ামী লীগের নামে নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যার সঙ্গে শেখ হাসিনার জয়ের শেখ পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। 2 নম্বর হলো যে কিছু মানুষকে সামনে এনে এমন কিছু কাজ করানো হচ্ছে, কথাবার্তা বলানো হচ্ছে, যেগুলো শুনলে বা দেখলে মানুষের রাগ হয়, ক্রোধ হয়, গোস্বা হয় এবং বিতর্ক তৈরি হয়, এবং সব মানুষ যেন আওয়ামী লীগের ব্যাপারে সবাই যেন আবার নতুন করে সি বলা শুরু করে দেয়, যে এত কিছুর পরেও এদের না আছে লাজ, না আছে লজ্জা, না আছে হায়া, না আছে শরম, এদের অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এদের পচে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। তো এইরকম জিনিসগুলো যখন ঘটতে থাকে তখন আপনি ধরে নেবেন যে
রিকনসিলিয়েশন ফ্রম দ্য অলমাইটি, তাওবা আল্লাহর দরবারে পৌঁছাবে না, আত্মসমর্পণ আল্লাহ গ্রহণ করবেন না। আত্মসমর্পণ কতগুলো জিনিস আছে। আপনি একজন মানুষের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে, ধরুন আল্লাহ তাকে ক্ষমা করতে চান, দয়া করতে চান, তার চেহারার মধ্যেই আল্লাহ এই জিনিসগুলো ফুটিয়ে তুলবেন। তার কথা, তার ব্যক্তিত্ব, তার ড্রেস কোড আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই লোকটি আল্লাহর রহমতের ছায়া আছে। এখন আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশে যারা আছেন, আপনি দেখেন তো কাউকে দেখলে আপনার প্রশান্তি আসে কিনা? কাউকে দেখলে মনে হয় এই লোকটি আল্লাহর রহমত প্রাপ্ত? কাউকে দেখলে মনে হয় যে এই লোকটির হাতে যদি রাষ্ট্র ক্ষমতা ন্যস্ত হয় তাহলে দেশ শান্তিতে থাকবে? নিজে নিজে প্রশ্ন করেন। আর অতীতে যে সকল লোক নিয়ামত প্রাপ্ত হয়েছেন, হেদায়েত প্রাপ্ত হয়েছেন, এমনকি কাফের থেকে মুসলিম হয়েছেন, এমনকি রাতারাতি আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে তাদেরকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তাদের ইতিহাসগুলো পড়েন তো, তাদের চেহারার দিকে তাকান তো, তাদের কর্মের দিকে তাকান। সেই রকম কোনো লক্ষণ বর্তমান এখন যে রাজনৈতিক অঙ্গন বাংলাদেশে আছে তাদের মধ্যে আছে, কিংবা বাইরে যারা আছে তাদের মধ্যে আছে? যদি না থাকে তাহলে দুর্ভোগ, অনন্ত দুর্ভোগ দুর্দশা আমাদেরকে আচ্ছন্ন করে রাখবে। এরই ধারাবাহিকতায় এই যে দিল্লিতে যে সংবাদ সম্মেলন হলো, এক পক্ষে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা আবার শেখ হাসান মাহমুদ, তার হাত দিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, আবার আওয়ামী লীগ সেই যে পুনর্গঠিত হচ্ছে, বাংলাদেশে আসছে, সেখানে সেই হাসান মাহমুদ। তাহলে আর হলোটা কি? তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। মানুষ, আওয়ামী লীগের যারা লোকজন হতাশায় মরে যাচ্ছে। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো সংযোগ নেই, তারা ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছে, তারা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, বা তারা আওয়ামী লীগের মধ্যে একটা উপগ্রুপ তৈরি করে সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে মিশন ভিশন এটাকে শেষ করে দিতে চাচ্ছে। এবং এর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত। এবং আপনারা জানেন 1971 সনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র আওয়ামী লীগের মধ্যে অন্তত পক্ষে 10 থেকে 12টি গ্রুপ তৈরি করে ফেলেছিল, যুদ্ধের ময়দানে এবং কলকাতাতে, এমনকি দিল্লিতে। একইভাবে 1975 এর পর তখনও র কিন্তু আওয়ামী লীগের মধ্যে অসংখ্য বিভক্তি তৈরি করেছিল। তো সেই খেলাটি যে এখন খেলা হচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো কাজেই এই যে বাংলাদেশে যা কিছু শুনছি, রিফারেন্ট আওয়ামী লীগ, বিভিন্ন দিনে তাদের নাম তালিকা শোনা যাচ্ছে, কিন্তু 1/11 সময়টি আমি খুব, যাকে বলা হয়, ঘনিষ্ঠভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দেখার সুযোগ হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে, যেহেতু আমি তখন আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগের অসহায়ত্ব এত মানে ঘনিষ্ঠভাবে আমি দেখেছি 1/11 সময়, যে কথা বললে আপনারা বিশ্বাস করবেন না। ঠিক ওই সময় কি খেলাধুলা হয়েছে, কে কোন অবস্থার মধ্যে ছিল। তো কাজে আবার সেই 1/11, আবার সেই যাকে বলা হয় আওয়ামী লীগের বিভক্তি, এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা হয়, এখানে বাস্তবতা হলো যে বাংলাদেশের রাজনীতিতে 3টি পরিবার সেটেলড হয়ে গেছে। এখানে শেখ পরিবার, শেখ হাসিনা, অন্যদিকে জিয়া পরিবার, তারেক জিয়া, অন্যদিকে এরশাদ পরিবার, জাতীয় পার্টি, তার সঙ্গে সঙ্গে অঞ্চল, বগুড়া, কুমিল্লা, নোয়াখালী। এই অঞ্চলটি বিএনপির জন্য সেফ, যাকে বলা হয়, জোন হয়ে গেছে। অন্যদিকে খুলনা, বরিশাল, ফরিদপুর, পদ্মার ওপারের যে অঞ্চলটি, সেই অঞ্চলে অর্থাৎ ফরিদপুর বিভাগ প্রস্তাবিত, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ, এই বিভাগ মিলে প্রায় 4.5 কোটি লোক একদম সেখানে একচেটিয়াভাবে, বরিশাল বিভাগ সহ, অর্থাৎ বরিশাল, ফরিদপুর, খুলনা, এই 3টি বিভাগে 4.5 কোটি মানুষ বসবাস করে। এখানে ব্রুট মেজরিটি আওয়ামী লীগের। উত্তরবঙ্গে এখনো কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, দিনাজপুর না, রংপুর, এর বাইরে যাকে বলা হয় এই যে গাইবান্ধা, এই অঞ্চলে এখনো জাতীয় পার্টির 30 থেকে 35টি সিটে তারা অপ্রতিদ্বন্দ্বী। এরশাদের প্রভাব অপরিসীম।
কোনো কথা নেই। জামাতেরও তদ্রূপ। চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রামের বিশেষ কয়েকটি অঞ্চল, নির্বাচনী অঞ্চল, যশোর, সাতক্ষীরা, তারপর খুলনার ২-৩টি সিটে, এদেরও প্রায় ১৫ থেকে ২০টি সিটে ব্রুট যাকে বলা হয় মেজরিটি রয়েছে, ক্ষমতা রয়েছে। এই বাস্তবতাগুলো সেটেলড হয়ে গেছে, এর বাইরে যাওয়া যাচ্ছে না। তো এই বাস্তবতার নিরিখে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে যতই রিকনসিলিয়েশন করার চেষ্টা করেন আওয়ামী লীগকে শেখ পরিবারের বাইরে নেওয়া যাবে না। যারা যতই খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পয়সা নিয়ে, বুদ্ধি নিয়ে যারা তৎপরতা চালাচ্ছেন দেশে দেশের বাইরে, তাদেরকে আরেক দফা লাঞ্ছিত এবং অপমানিত হতে হবে, কিন্তু রিকনসিলিয়েশন হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।